বান্দরবন অপরূপ সৌন্দর্যের এক লীলাভূমি। বলা হয়ে থাকে যে বান্দরবন দেখেনি সে বাংলাদেশের অর্ধেক সৌন্দর্যই দেখেনি। এই বান্দরবনের মাঝে লুকিয়ে রয়েছে সুন্দর সুন্দর কিছু ভ্রমণ স্পট। আজকে আপনাদেরকে নিয়ে যাব বান্দরবনের মাঝে লুকিয়ে থাকা কিছু অসাধারণ ভ্রমণ স্পট। বান্দরবন ব্লগটি অনেক বড় হয়ে যাওয়ার কারণে আমরা দুটি এপিসোড আকারে এই ব্লগটি পাবলিশ করব। এখন আমাদের বান্দরবন ব্লগের প্রথম এপিসোডটি শুরু করা যাক। তাই এই ব্লগটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে অনুরোধ করা হলো। এই ব্লগে আপনারা দেখতে পারবেন বান্দরবনের অসাধারণ একটি স্পট মেঘলা, সাথে দেখবেন বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ চূড়া কেওক্রাডং, যা সমুদ্রপৃষ্ঠ থেকে আনুমানিক 3172 ফিট উঁচুতে অবস্থিত। এখান থেকে দারুণভাবে সূর্যাস্ত এবং সূর্যোদয় দেখা যায়। আরও সাথে দেখতে পাবেন আপনারা বাংলাদেশের সবচেয়ে বড় প্রাকৃতিক পাহাড়ি হ্রদ বগা লেক, যা সমুদ্রপৃষ্ঠ থেকে 1200 ফিট উঁচুতে অবস্থিত। আরও দেখতে পারবেন সুন্দর সুন্দর অসংখ্য ভ্রমণ স্পট। তাই সম্পূর্ণ ভিডিওটি সকলকে দেখার জন্য অনুরোধ করা হলো। আমাদের এবারের যাত্রাটি শুরু হয়েছিল ঢাকার আরামবাগ বাস স্ট্যান্ড থেকে। আপনারা এখান থেকে বান্দরবন যাওয়ার জন্য বিভিন্ন ধরনের এসি নন এসি বাস পেয়ে যাবেন। বান্দরবন যাওয়ার জন্য আপনারা এস আলম, শ্যামলী এনার ট্রাভেলস, ইম্পেরিয়াল এক্সপ্রেস সহ বিভিন্ন ধরনের বাস পেয়ে যাবেন, যার ভাড়া শুরু হয় 870 টাকা থেকে 1800 টাকা পর্যন্ত। আমাদের এবারের যাত্রাটি শুরু হয়েছিল শ্যামলী এনার ট্রাভেলসের সাথে নন এসি একটি বাস। আমাদের এবারের যাত্রা বিরতি ছিল কুমিল্লার হোটেল নূরজাহানে। যেহেতু এটি একটি হাইওয়ে হোটেল, এ কারণে খাবারের দাম অনেক বেশি থাকবে, তাই সকলের দাম জেনে খাবেন। গুড মর্নিং বান্দরবন। বান্দরবন থেকে সকলকে বান্দরবন বাস স্ট্যান্ড থেকে রুমা বাস স্ট্যান্ডের ভাড়া নেবে আপনাদের কাছ থেকে 50 টাকা। অনেকটা রিজার্ভের মতনই 50 টাকা ভাড়া পড়বে আপনাদের বান্দরবন বাস স্ট্যান্ড থেকে রুমা বাস স্ট্যান্ডে, কারণ সব বাস রুমা বাস স্ট্যান্ড থেকেই রুমার উদ্দেশ্যে ছেড়ে যায়। এখন আমরা রুমা বাস স্ট্যান্ড থেকে 150 টাকা দিয়ে বাস টিকিট কেটে বাসে করে রুমার উদ্দেশ্যে রওনা হলাম। আমরা এখন চলে আসলাম ওয়াই জংশনে। এখানে একটি আর্মি চেকপোস্ট আছে। সকলে অবশ্যই এনআইডি কার্ডের ফটোকপি সাথে রাখবেন। আরেকটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন যে এই ওয়াই জংশন থেকেই আমাদের ড্রোন ক্যামেরাটি রেখে দেওয়া হয়। আপনারা এই রোডে চলাচলের সময় দেখতে পারবেন অসংখ্য বেইলি ব্রিজ। এই রাস্তাটি খুব সরু এবং আঁকাবাঁকা, তবে আশেপাশের প্রাকৃতিক দৃশ্যগুলি খুবই মনোমুগ্ধকর। এইরকম একটি রোডে বাস জার্নি করা অন্যরকম একটি এক্সপিরিয়েন্স তৈরি হয়, যা আসলে বলে বোঝানোর মতন নয়। আমরা এখন চলে আসলাম আরেকটি আর্মি চেকপোস্টে। এখান থেকে 50 টাকার বিনিময়ে ট্যুরিস্ট ফর্ম সংগ্রহ করতে হয়। আমরা এখন রুমা বাস স্ট্যান্ডে চলে এসেছি। এখান থেকে মাইন্ডোতে 30 টাকার বিনিময়ে রুমা বাজারে যেতে হয়। আমরা এখন আল্লাহর নামে গাইড নিয়ে কেওক্রাডং এর উদ্দেশ্যে রওনা হলাম। আমার ডান পাশে দেখা যাচ্ছে এটি হলো সাঙ্গু নদী। এখন শুরু হলো আমাদের ভয়ঙ্কর কেওক্রাডং এর পথে যাত্রা। তবে কেওক্রাডং যাওয়ার পথের শুরুর রাস্তাটিও খুবই সুন্দর। সামনে আরো অনেক সুন্দর রাস্তা রয়েছে, তাই আপনারা ফুল ভিডিওটি দেখতে থাকুন। আমরা এখন চলে এসেছি বাংলাদেশের সবচেয়ে পরিষ্কার গ্রাম মোল্লাইপাড়াতে। আপনারা এখানকার সৌন্দর্য উপভোগ করতে থাকুন। তাদের এই পোস্টারগুলো দেখলে বোঝা যায় আসলে তারা পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে কতটা
সিরিয়াস। আমি তাদের পাড়ার ভিতরে ঘুরে ঘুরে দেখেছি, তাদের পাড়ার মধ্যেও আসলে তেমন কোনো অপরিষ্কার কোনো জিনিস আমি পাইনি। তারা আসলে নিজেদের রাস্তাঘাটই পরিষ্কার করে না, তাদের বসবাসের আঙিনাও পরিষ্কার পরিচ্ছন্ন রাখে। মোল্লাইপাড়া আসলে আপনারা অবশ্যই লেকটা ভিজিট করে যাবেন। অনেকে মোল্লাইপাড়া এসে উপর থেকে ছবি টবি তুলে চলে যায়, কিন্তু নিচে কিন্তু অনেক সুন্দর একটা লেক আছে। এরকম ট্রেকিং পথ আছে, আপনার ট্রেকিং করে একটা আলাদা মজাও পাবেন, অ্যাডভেঞ্চার হবে এবং সাথে সুন্দর এই যে এরকম একটা লেকও দেখতে পারবেন। তাই সকলে এই লেকটা ভিজিট করবেন অবশ্যই, উপর থেকে ঘুরে চলে যাবেন না। মোল্লাইপাড়া গ্রামটা আসলে খুবই সুন্দর। এই মোল্লাইপাড়া থেকে আমাদের আসলে অনেক কিছু শেখার আছে, কিভাবে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হয়। আসলে আমাদের বাংলাদেশে তো এই জিনিসটা সচরাচর হয় না যে এরকম পরিষ্কার কোনো একটা জায়গা পাওয়া যায়। দেখতে পাচ্ছেন কোনো একটা জায়গাতে কোনো একটা ময়লা নাই। এখানে আসলে ঘুরলে অবশ্যই আমার ধারণা বাংলাদেশও এক সময় এরকম পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবে, সারা বাংলাদেশ। তাই আপনারা অবশ্যই চেষ্টা করবেন মোল্লাইপাড়াটা ভিজিট করার জন্য। কি ফুল দিয়ে কি সুন্দর করে সাজানো দেখুন। এই পাড়াটা হলো বম সম্প্রদায়ের পাড়া। তাদের পরিষ্কার পরিচ্ছন্নতা দেখে আসলে আপনারা নিজেরা মুগ্ধ হইতে বাধ্য থাকবেন। এরা হলো বম সম্প্রদায়, কিন্তু এদের ভিতরে একতা এত যে আপনার মনে করেন পরিষ্কার পরিচ্ছন্ন কীভাবে রাখতে হয় সেটা এদের কাছ থেকে শেখার আছে অনেক কিছু। এখন এখানকার একটি ট্রেডিশনাল খাবার বিভিন্ন ফুলের চা টেস্ট করে দেখব। এখন তৈরি হচ্ছে অপরাজিতা ফুলের চা। এটি হলো আরেকটি যে কোনো ফুলের চা হবে হয়তোবা। আপনারা এখানে আসলে অবশ্যই এই ধরনের ট্রেডিশনাল জিনিস ট্রাই করে দেখবেন। এখন আমি অপরাজিতা ফুলের চাটি টেস্ট করে দেখলাম, আমার কাছে মোটামুটি ভালোই লেগেছে। আপনারা চেষ্টা করবেন এখানে আসলে এই জিনিসটি ট্রাই করে দেখার জন্য। ক্যামেরাতে কতটুকু বোঝা যাচ্ছে তা আমি জানি না, কিন্তু আমরা এখন প্রচুর খাড়া একটি ঢাল পার হচ্ছি, যা আসলে ক্যামেরায় বোঝা সম্ভব নয়। এখন আপনারা যে পাড়াটা দেখতে পাচ্ছেন এটা হলো সেই নাম করা 11 কিলোর পাড়া। 11 কিলোর সৈরতন পাড়া। আমরা এখন খালি নিচেই নামতেছি, আসলে ভিডিওতে বোঝানোর খাইতে নাই জিনিসটা কতটা নিচা। মং আদিবাসীদের গ্রাম, ওটা এমনি বুদ্ধ ধর্ম পালন করে এরা। ওটা মং আদিবাসীদের গ্রাম, তাদের ধর্মে হলো তারা বৌদ্ধ ধর্ম পালন করে, কিন্তু গ্রামটা অনেক বড় অনেক বড়। এটা 11 কিলো হওয়ার কারণে এটার নাম হয়েছে 11 কিলো। আর সাজে মানুষ বলে সাজে করে উঁচা, আমার মনে হয় কেউ কাটো আসলে সেই ভুল ভেঙে যাবে মানুষের। তারপরও আমাদের এই উঁচার মেন উঁচা সেটা এখনো আমরা পার হইনি, সামনেও আমরা ওটা পার হব, ওটা আপনাদেরকে দেখাবো। ওই যে ওয়ালে যেগুলো দাগ পড়ছে এগুলো সব বাইক, ঢাকা থেকে যারা আসছে দুমদাম ওখানে মেরে দিতে। ঢাকা থেকে যারা আসবেন ভাই, যারা এক্সপিরিয়েন্স না তারা অবশ্যই চেষ্টা করবেন গাইড নিয়ে যাওয়ার জন্য, কারণ এটা খুব রিস্কি রোড। আপনি 2 টাকা বাঁচাইতে যায় আপনি বড় সড়ো একটা বিপদে পড়বেন এমন একটা জায়গায়, কেউ আপনার দেখার মতন নাই। এখানে 1 কিলোমিটারকে কিলোমিটারে আপনি হসপিটালও পাবেন না। দিক দিয়ে এসে এখানে মেরে দিতে। শুনতে পাচ্ছেন আলু বাত্তা হয়ে গেছে একেবারে মানুষটা। জীবনের মূল্য অনেক বেশি টাকার থেকে, এ কারণে আপনারা যারা এক্সপিরিয়েন্স না তারা এই রোডে অবশ্যই আসবেন না। অবশ্যই একটা গাইড নিয়ে আসবেন, বলে যাও। আর গাইড তো অবশ্যই নিয়ে আসতে হবে। আর যারা এক্সপিরিয়েন্স না আমি বলবো তাদের এখানকার এক্সপিরিয়েন্স ড্রাইভার নিয়ে আপনারা এই জায়গায় ভ্রমণে আসেন। ভ্রমণ আনন্দ করতে এসে আপনারা ক্ষণিকের জন্য বিপদে পড়বেন, এটা আমি চাই না। এক কথা আমার মনে হয়েছে আসলে এটা বাংলাদেশের অংশই, মানে এত সুন্দর বাংলাদেশের মধ্যে যে এত সুন্দর জায়গা আছে আসলে এখানে না আসলে কেউ টের পাবে না। আমার কাছে মনে হয় সাজেকের রোডের থেকে ওই রোডটা খুব সুন্দর, বেশি সুন্দর, এবং খাড়া ঢাল সব কিছুই আছে। আমরা এখন চলে আসছি কমলা বাজারে, মোটামুটি সুন্দর একটা বাজার। দাঁড়াবেন না? না, আর সুন্দর প্লেস আছে না, ওইসব জায়গায় যায় দাঁড়াবেন। এই জায়গার মধ্যে মারমা, ত্রিপুরা, বোম, মুরুং 4টা জাতি বসবাস করে। 4টা জাতি বসবাস করে। দেখুন আপনারা দর্শক কি পরিমাণ খারাপ।
এগুলি ভিডিওতে আপনারা প্রকাশ করে বলতে পারবো না আসলে, এটা যদি আপনারা না আসেন। এরপর আমরা যেভাবে উঠবো সেটাও আপনারা কতটুকু বুঝবেন ভিডিওতে জানি না। তবে দেখুন কি খাড়া, একবার এখন খাড়া উঠবো। ওইটা বগালের পাহাড়। হ্যাঁ, এই যে দেখুন গাড়ি কিভাবে চালাতে হবে তার মানে কতটা খারাপ আপনারা দেখতেছেন। কিসের সাথে কিসের সাথে খারা আর খারা। এই যে আমরা লাদাখ পাহাড়ের কাছে চলে এসেছি, পরিমাণে খাড়া দূরে দেখা যাচ্ছে লাদাখ পাহাড়। আর কি লাদাখ পাহাড়, মানে লাদাখ বলছে কেন, বাংলার লাদাখ কেন বলা হয়েছে? এই খাড়ার কারণে। পাহাড়ের কালো কালার পাহাড় তাই না, খাড়ার কারণে এটাকে লাদাখ বলছে, বাংলার লাদাখ। আমরা লাদাখে দাঁড়াবো, আপনাদের সেই ফুটেজটা দেখাবো। যে জায়গা ভালো ছবি ওই জায়গা রেখে দেবো। আমরা এখন চলে আসলাম বাংলার লাদাখ পাহাড় খ্যাত সেই লাদাখ পাহাড়ে, যেটি বগা লেকের কাছেই অবস্থিত। এখানে আপনারা অনেক কটেজ পাবেন। এই বগা লেকে আসলে সাধারণত কেউ ওরকম থাকে না, তেমন একটা থাকে না, কম থাকে। এ কারণে আপনারা ছুটির দিন ব্যতীত আইসেই যে কোনো কটেজ বুক করতে পারবেন। কিন্তু ছুটির দিন অনেক ভিড় হওয়ার কারণে যদি ছুটির দিন আসেন, আমার মত এটাই থাকবে অগ্রিম বুকিং করে আসবেন। অনেক লেক ভিউ কটেজ টটেজ অনেক আছে, আপনারা নির্ধারিত কটেজ নিতে পারেন, এখানে সমস্যা নেই। আর লেক ভিউ কটেজের সাথে কিন্তু আপনারা ওয়াশরুম পাবেন না। প্রিয় দর্শক, আপনারা এখন দেখতে পাচ্ছেন বগা লেকটি কতটা সুন্দর। আসলে প্রকৃতিকে আল্লাহ নিজ হাতে কতটা সুন্দর করে আমাদের জন্য বানিয়েছে, তা আসলে এই ধরনের দৃশ্য দেখলেই বোঝা যায়। দেখুন প্রিয় দর্শক, কেমনে 1000 টাকার মাসাজ ফ্রিতে নিতেছি আমরা বগা লেকে এসে। এটি আসলে দেখতেও সুন্দর লাগে, আবার এই ধরনের ম্যাসাজটি নিতেও ভালো লাগে। আপনারা আসলে অবশ্যই এই ধরনের মাসাজটি ট্রাই করে দেখবেন, খুবই মজা পাবেন। আমাদের মুরগির আইটেম দিয়েছে, আর ডিম খেলে আপনারা এরকম ভাবে পাবেন। এর সাথে একটা সবজি পাবেন, ডাল, আলু ভর্তা আর সালাদ। এটি হলো আমাদের আজকের রাতের বগা লেক। আসলে একটি এরিয়া সেনাবাহিনী করে দেয়, এর বাইরে আসলে যাওয়া সম্ভব নয় রাতের বেলা। তবে রাতের বেলা সাজেকের মতো অত জাঁকজমক না থাকলেও দেখতে আপনার কাছে খুবই ভালো লাগবে। তবে এখানে খাবার নিয়ে আমার কিছু কমপ্লেন রয়েছে। খাবারের এখানে অতিরিক্ত দাম, একটি ডিম সিদ্ধর দাম হয় 180 টাকা। তবে খাবার নিয়ে কমপ্লেন থাকলেও আসলে এখানকার দৃশ্য খুবই সুন্দর। রাতের বেলা এখানে বিভিন্ন ধরনের আলোকসজ্জা দিয়ে সাজিয়ে তোলা হয়। আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি দৃশ্য। আসলে এগুলি উপভোগ করতেই মানুষ এত কষ্ট করে, এত টাকা খরচ করে এত দূরে ট্রাভেল করে থাকে। এখন চলে আসলো আমাদের রাতের খাবার। এই যে ডিম, এই আলু ভর্তা দিয়ে 180 টাকা। এটা আসলে আমার কাছে অতিরিক্ত প্রাইস মনে হয়েছে। এই বগা লেকে আসলে তেমন কোনো নেটওয়ার্ক পাইনি। গ্রামীণ ফোনের নেটওয়ার্ক মাঝে সাঝে পেয়েছি, মাঝে সাঝে পাইনি। তবে আমাদের রাতটি খুবই সুন্দর কেটেছে। আমরা আগামীকাল সকালে কেওক্রাডং এর উদ্দেশ্যে রওনা দেব। অবশ্যই পরবর্তীতে ভিডিওতে সেটি আপনাদেরকে দেখাবো। তাই শুভরাত্রি জানাই সকলকে। এখন আমরা সকাল সকাল বগা লেক থেকে কেওক্রাডং এর উদ্দেশ্যে রওনা করলাম। এখন আপনাদেরকে দেখাবো কেওক্রাডং এর ভয়ঙ্কর সুন্দর সেই রোডটি। এখন আমরা চলে আসলাম সেই ভাইরাল উঁচু জায়গাটিতে, যেখানে সচরাচর সবাই অ্যাক্সিডেন্ট করে। এই যে দেখতে পাচ্ছেন চোখের সামনে দুটো বাইক পড়ে গিয়েছে। আসলে এটা এত পরিমাণ খাড়া, ভিডিওতে কতটুকু বোঝা যাচ্ছে আসলে জানি না। এটি হলো কেওক্রাডং এর সবচেয়ে খাড়া জায়গা,
যা আসলে দেখলে যে কারো ভয় পাওয়ার মতন একটি অবস্থা তৈরি হয়। নতুন এবং অনভিজ্ঞ ড্রাইভারদের জন্য এই ঢালটি সব থেকে বিপজ্জনক হয়ে দাঁড়ায়। আপনারা এই রোডটি এখন একটু উপভোগ করতে থাকুন আর দেখতে থাকুন কি পরিমাণ খাড়া এই ঢাল রাস্তাটি। আসলে এটা যেই পরিমাণ খাড়া, এটা আসলে ছবিতে বোঝানো সম্ভব না। এটাকে আপনারা যখন আসবেন তখন দেখতে পারবেন প্রচন্ড পরিমাণে খাড়া। এটা দেখছেন, প্রচুর খাড়া, প্রচুর। তাই অভিজ্ঞ ড্রাইভার ছাড়া এখানে আসবেন না অবশ্যই। এই দেখেন, এই রোডটি সেনাবাহিনীর অক্লান্ত পরিশ্রম দ্বারা তৈরি হয়েছে। আসলে এরকম একটি দুর্গম জায়গায় একমাত্র সেনাবাহিনী পারে এই ধরনের স্ট্রাকচার তৈরি করতে। এখন আপনারা এই অসাধারণ রোডটি উপভোগ করতে থাকুন। এখন চলে আসলাম আমরা কেওক্রাডং-এর চূড়ায়। আপনারা দেখতে পাচ্ছেন কেওক্রাডং থেকে কত সুন্দর সূর্যোদয় দেখা যাচ্ছে। আসলে এখান থেকে সূর্যোদয় যেরকম সুন্দর দেখা যায়, তেমনি সূর্যাস্ত সুন্দরভাবে দেখা যায়। আর অনেক মেঘ, কারণ ভূপৃষ্ঠ থেকে 3200 ফিট উঁচুতে হওয়ার কারণে অনেক সুন্দর মেঘের ভিউ উপভোগ করা যায়। এখন আপনাদের সাথে কেওক্রাডং-এ থাকার জন্য কিছু ইনফরমেশন শেয়ার করব। কেওক্রাডং-এ থাকার জায়গা তেমন ভালো না, মোটামুটি চলে।
বলে দাও কটেজ এখানে একটাই। এই জায়গা একটা মাত্র খাবারের দোকান আছে, এই যে, আর দু একটা থাকার রেসর্ট আছে, তেমন ভালো না। এই যে 0 কিলোমিটার, এই যে খাওয়ার ওইদিকে যাওয়া যায় না, এদিকে আবার আমাদের সেই গন্তব্য। প্রিয় দর্শক, সামনে যে ব্যারিকেড দেওয়া দেখা যাচ্ছে তার বাইরে যাওয়ার পারমিশন নেই। আপনারা কেওক্রাডং দেখতে আসলে আপনারা কখনোই এর বাইরে যাওয়ার পারমিশন পাবেন না, এর মধ্যেই থাকতে হবে। আমরা এখন কেওক্রাডং থেকে দার্জিলিং পাড়া হয়ে আবার বগা লেকে ফেরত চলে যাব। আমরা এখন চলে আসলাম দার্জিলিং পাড়া। এখান থেকে আমরা বগা লেক যে আপনাদেরকে কেওক্রাডং এবং বগা লেক ভ্রমণ সম্পর্কে কিছু আইডিয়া দিব। এই যে আমাদের যে কটেজের কথা আপনাদের বলছিলাম, শ্যাম দিদি কটেজ, এখন আপনাদেরকে রুম ভিউটা দিব। এই যে রাস্তা, এই যে একটা কটেজ, এই যে আমাদের কটেজটা দেখেন, রুমটা মোটামুটি আর কি। রুমটা এই জায়গায় এসে আপনি 5 স্টার মানের চিন্তা করলে আসলে ভুল হবে। এখানে আপনি পরিবেশের সাথে ইকো একটা ভাইব থাকবে। রুমটা খুব সুন্দর। এই যে লেক দেখা যাচ্ছে, আপনাদের বারান্দাটা দেখাবো এখন। দেখেন আপনার বারান্দা নিয়ে যাচ্ছি, এই যে বারান্দা থেকে আপনারা এই যে লেক দেখতে পারবেন বারান্দার সাথেই। এই যে একটা কটেজ, যেটা আরও কাছে লেকের। এই যে আমাদের রুম, জানলা আছে, এই হলো বারান্দা, আপনার বসে আড্ডা দিতে পারবেন। আমাদের এই রুমের ভাড়া পড়ছে হলো জনপ্রতি 300 টাকা। এখানে এক রুমে 8 থেকে 10 জন পর্যন্ত থাকা যায়। জনপ্রতি 300 টাকা করে পড়বে আপনাদের ভাড়া। ধন্যবাদ সকলকে। আমরা ওই বগা লেক কেওক্রাডং ঘোরা শেষ করে আমরা যে গাইডটা নিয়ে আসছিলাম, সে আপনারা এখন শুনতে পারবেন গাইডের মুখের থেকে, মানে ডিটেলসে সে শর্টকাটে একটা ডিটেলস আপনাদেরকে বলে দিবে। ভাই, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার নাম মোহাম্মদ জসিম। বগাল লেক কেওক্রাডং আসার ট্যুর গাইড নিয়ে আসতে হবে রুমা বাজার থেকে, বাধ্যতামূলক প্রশাসনিকভাবে। আর অবশ্যই ট্যুর গাইড নেবেন। আপনারা বান্দরবন শহরে যখন ঢাকা থেকে নামবেন, নামার পরে বাসে যারা আসবেন অটো রিক্সা ধরে রুমা বাস স্ট্যান্ডে আসবেন। ওখান থেকে 140 টাকা করে টিকিট খরচ। আর MS পোস্টে ওখানে এন্ট্রি করে, ওয়াই জংশনে একটা এন্ট্রি আছে, MS পোস্টে আপনাদের একটা ফর্ম দেবে, ওটা 50 টাকা করে এন্ট্রি ফি নেবে এই আর্মি আর উপজেলা পক্ষ থেকে। ওখান থেকে সোজা রুমা বাজারে আসা মাত্র গাইড অফিস আছে আমাদের রুমা বাজারের। লোকাল ছেলেদেরকে নিয়ে প্রশাসনিক উপজেলা থেকে একটা গাইড নিয়োগ করছে আপনাদের, যাতে সুবিধা হয়। এখানে রাস্তাঘাট বৈধতা কিছু বিষয় আছে, আর বিধিবিধানের একটা বিষয় আছে, যদি কোন দিকে যাবেন না যাবেন এই বিষয়টা আপনাদেরকে সঠিক রাস্তাটা দেখানোর জন্য একটা গাইড। আর হচ্ছে রাস্তাঘাটে কিছুটা দুর্ঘটনার সম্মুখীন হতে হয়। আর এখানে ভালো মন্দ লোকও আছে পাহাড়ের মধ্যে, সবগুলোর কাছ থেকে যাতে বিরত থাকতে পারেন ওভাবে এই গাইড নিয়োগ করছে। আর মূলত বিষয়টা হলো কিছু জায়গায় রিস্কি জায়গা আছে পাহাড়, ভালোই। যারা বাইক নিয়ে আসবেন ওই গাইডকে ফলো করবেন। গাইড আপনাদেরকে ইনস্ট্রাকশন দেবে, ওই অনুযায়ী আপনারা বাইক চালাবেন। আপনারা ঢাকা শহর থেকে যেভাবে বাইক চালাই আসেন ভালোই চালান, কিন্তু পাহাড়ের জন্য আপনারা এই বুঝে উঠতে পারেন না, এই জন্য অ্যাক্সিডেন্ট করেন। গাইডকে ফলো করলে আপনাদের সব কিছু ঠিকঠাক হয়ে যাবে, সেটাই আর। মানে এখানে আর কি অভিজ্ঞতার একটা বিষয় আছে, যে পাহাড়ে বাইক চালানোর একটা অভিজ্ঞতা, সমতলে একটা অভিজ্ঞতা। পাহাড়ে বাইক চালানোর একটা অভিজ্ঞতা আমি তো বলেই দিছি। ওই পাহাড়ে আপনার একটা পাহাড়, যেমন ধরেন বগাল লেকের লাদাখ পয়েন্ট যেটা বলে, ওখানে আপনারা পিছনে যদি ফিলিয়ন থাকে আপনারা 1 গিয়ারে উঠবেন। 1 গিয়ারে হচ্ছে আপনার 20-25-এর উপরে ফি ক্যাপ থাকতে হবে, তাইলে গাড়িটা ইজিলি উঠে যাবে। আর যদি যারা সিঙ্গেল উঠেন ওনাদের তো 2nd গিয়ারে উঠে যাবে, এরপরও রিস্ক নেওয়ার দরকার নেই। 1st গিয়ারে 18-20 ফি ক্যাপ থাকলে ইজিলি গাড়ি উঠে যাবে, ভয় পাওয়ার কোনো কারণ নাই। এটা যদি ভয় পান আপনি তো এমনিতেই পাহাড়ে বাইক চালানোর জন্য উপযোগী না। আপনার বুকে সাহস রাখতে হবে, আল্লাহর নাম নিয়ে পাহাড় এভাবে বিসমিল্লাহ করে শুরু করলে ইজিলি উঠতে পারবেন। এরপরে বগাল লেকের পরে একটা ফেফে বাগান পাহাড় বলে, এটা মারাত্মক একটা ভয়ানক পাহাড়। কিন্তু ওই যে আমি যেভাবে বলতেছি, ফিলিয়ন যদি পিছনে একজন থাকে, ওই পাহাড়টা 1 নম্বরে আপনার 30-25-এর উপরে, 30-এর ভিতরে এভাবে ফি ক্যাপ থাকলে হাঁপানোর কিছু নেই, ইজিলি গাড়িটা উঠে যাবে, একেবারে ইজিলি গাড়ি উঠে যাবে। আপনি
দৌড়ে ফার্স্ট গিয়ার থার্ড গিয়ারে টান দিছেন, মাঝপথে এসে গিয়ার শেষ করে টান দেবেন, এই ভুলটা করবেন না। জায়গা থেকে ফিক্যাপ লাগিয়ে আস্তে ধীরে উঠবেন। আর ওই যে ড্রোনের বিষয়টা ভাই, যে অনেক বড় বড় ইউটিউবাররা ড্রোন নিয়ে আসে, যারা এখানে এমনি তো এটা তো এই বর্ডার সাইড এলাকা, আসলে প্রশাসনিকভাবে সম্পূর্ণ নিষেধ এই ড্রোন না নিয়ে আসা। আর যারা ইউটিউবাররা বড় বড় ইউটিউবাররা নিয়ে আসে, এরা চুরি করে নিয়ে আসে। প্রশাসন জিজ্ঞেস করে, ওনারা তো ব্যাগ ঘাটে না, জিজ্ঞেস করে ড্রোন আছে কিনা, ওনারা বলে কি নাই। আসলে ওনারা চুরি করে ড্রোনটা নিয়ে আসা, এটা আমাদের দেশের ক্ষতি হয়। সে গাইড নিয়ে আসবেন, গাইড এগুলো আমার নাম্বারের সাথেও যোগাযোগ করতে পারবেন। আমার একটা নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিচ্ছি আপনাদেরকে। সব ডেসক্রিপশন বক্সে আমি নাম্বার দিয়ে দিব ওনার, সমস্যা নেই, আপনারা যোগাযোগ করে নেবেন। সালামু আলাইকুম রহমতুল্লাহ। এই বগা লেকের একটা ইতিহাস আছে, অবশ্যই সব জায়গারই একটা ইতিহাস থাকে। এখন এই ইতিহাসটা আমাদের গাইড ভাই আপনাদেরকে জানাবে, আপনারা এখন দেখতে থাকুন। সালামু আলাইকুম। বোগাল লেকে যারা বসবাস করে আশেপাশে যে গ্রামগুলো আছে, এদের মধ্যে বোগাল লেক পাড়াতে যারা ট্যুরিস্ট নিয়ে কটেজ ব্যবসা করে, ওনাদের জাতিগত নামটা হলো বোম আদিবাসী। ওনারা হলো বোম আদিবাসী। ওনারা এক এক জায়গা থেকে আসছে। এদিকে একটা সাইকতপাড়া গ্রাম আছে, সাইকতপাড়া গ্রাম থেকে আসছে হলো সিয়াম দিদির আব্বা। উনি এখন মারা গেছে, কিন্তু এখন সিয়াম দিদি আর ওনাদের এই বড় ভাইয়ের ছেলেরা আর সিয়াম দিদির চাচা, ওরাই এখানে গ্রামে থাকে। এই ওদের জাতি হলো বোম জাতি। আর এমনি ওনাদের আরেকটা নাম আছে লাঙ্গি বলে ওনাদেরকে। আর এদিকে একটা গ্রাম আছে মারমা মংদের গ্রাম, মুন্তাসিপাড়া গ্রাম। ওই গ্রামটা অবশ্যই দেখা যাচ্ছে না ওই লেকের ওই পাশে। আর বোগাল লেক আবিষ্কার হয়েছে, এটা একটা বিশ্বাসযোগ্য কথা বলাও যায়, নাও বলা যায়। আমিও আমার সিনিয়রের কাছ থেকে শুনছি। এটা একটা ড্রাগনের কাহিনী নিয়ে লেক। এই বোগাল লেক পাড়াতে একটা এই গ্রাম ছিল। এই বোগাল লেকে একটা গ্রাম ছিল 50-70 ফ্যামিলি মিলে। এখানে একটা নাকি ড্রাগন আসতো। ড্রাগনের এই ওনাদের গরু ছাগল এই মাঝে মাঝে বাচ্চা কাচ্চাদেরকেও খুঁজে পাইতো না। এই বিষয় নিয়ে এরা এই পাড়ার লোকেরা সবাই অতিষ্ঠ হয়ে জিনিসটা এগুলো যাচ্ছে কোথায়, ওরা তদারকি করতে গিয়া পাইছে একটা ড্রাগন। ওই ড্রাগনটা ফারার শুদ্ধে সবাই একটা ওই ফাঁদ বসাইয়ে ওই ড্রাগনটা ধরার পরে এরপরে ফারার শুদ্ধে সবাই যখন ওই ওনাদের ফাঁদে ড্রাগনটা পড়ার পরে কি সবাই ওই ড্রাগনটাকে কোনোরকম কলা কৌশলভাবে মেরে ফেলার পরে ওনারা একেবারে ফিস করে খেটে রান্না করে এরা সবাই খেয়ে ফেলছে। ওই যে একটা কোনার আছে, ওখানে নাকি একটা বুড়ি আর এই বৃদ্ধ লোক ছিল। ওনাদেরকে ড্রাগনের মাথাটা দিছিল। গাইবি নাকি একটা আওয়াজ হচ্ছে, এই তোমরা সরে যাও, আমি এই গ্রামটা বগে ফেলবো। ওখান থেকে নাকি ওই বুড়িটা সরে যায় নাই, যাবে এরকম অবস্থা থাকা অবস্থায় ওই ঠোসাটা থেকে গেছে ওনার গড়বাড়ি সহ, আর সব তলাইয়ে ফেলছে। ওখান থেকেই এটা বগান্তির লেক বা বোগাল লেক এইভাবে একটা উফুস্কৃত হয়েছে। আর একটা জিনিস, আর কিছু গবেষকরা এসে বলে এটা উল্কা পড়ছে। এখন আমিও এরকম শুনছি আমার সিনিয়রের কাছ থেকে, মূল বিষয়টা কি আসলে শিওর জানি না। যাই হোক, আপনারা তো ইতিহাসটা শুনলেন। যে সিয়াম দিদির কথা উনি বললো আমাদের গাইড ভাই, আপনারা আসলে কিন্তু ওই সিয়াম দিদির কটেজে এখানে বেশি, হ্যাঁ সিয়াম দিদির কটেজেই থাকতে পারেন, তাদের লেক ভিউ কটেজ আছে। ঠিক আছে, ধন্যবাদ। এখন আমরা চলে আসলাম বান্দরবন শহরে। এখানে আসলে আপনারা হোটেল আলমদিনার নামে একটি হোটেল আছে, আপনারা ট্রাই করতে পারেন। এদের খাবারটা আমার কাছে খুবই ভালো লেগেছে। আমাদের দুপুরের খাবারে ছিল সুরমা মাছ, 2 রকমের ভর্তা এবং ভাত। টোটাল প্যাকেজ আমাদের 300 টাকা পড়ছে। আমরা চলে আসলাম এখন বান্দরবনের সে বিখ্যাত বাস টার্মিনালে। এখান থেকে আমরা মেঘলা পর্যটন কেন্দ্রে যাব। এখান থেকে আমাদের বাসে মেঘলা পর্যটন কেন্দ্রে যেতে বাসে ভাড়া লাগবে পার পারসন 20 টাকা করে। আমরা এখন চলে আসলাম মেঘলা পর্যটন কেন্দ্রে। এখানে ঢুকতে প্রবেশ মূল্য লেগেছে আমাদের 50 টাকা করে। আমাদের এই এপিসোডটি এখানেই শেষ। পরবর্তী এপিসোডে আপনাদেরকে দেখাবো কিভাবে বান্দরবন থেকে থানচি হয়ে লামা ঘুরে চকরিয়া হয়ে ঢাকায় ব্যাক করব।
তাই পরবর্তী এপিসোডটি সকলের দেখার জন্য আমন্ত্রণ করা হলো। এখন পাখির চোখে আপনাদেরকে এই পর্যটন কমপ্লেক্সটি দেখিয়ে এই এপিসোড থেকে বিদায় নিব। তাই সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।